হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আখিরি জান্নাত, লেকচারার অ্যান্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজিত আমাদের আজকের এই ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, দ্য বেস্ট ক্যারিয়ার ইন বাংলাদেশ। এই টপিকটিতে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে একজন কিনোট স্পিকার, স্পেশাল গেস্ট উপস্থিত আছেন এবং তিনি হচ্ছেন কাজী তাওহিদুল আলম। তিনি বর্তমানে নিউ এশিয়া গ্রুপে কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্তব্যরত রয়েছেন। এছাড়াও আমাদের প্যানেল মেম্বার হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মইনুল আহসান স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড ইনচার্জ, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। স্যার, আপনাদের দুজনকেই আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। মূল প্রোগ্রামে চলে যাওয়ার আগে আমরা আমাদের কিনোট স্পিকার, আজকের গেস্ট মিস্টার কাজী তাওহিদুল আলম স্যার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কাজী তাওহিদুল আলম, তিনি বাংলাদেশ থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং নিউ এশিয়া গ্রুপে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জার্মানির নেদারল্যান্ড ইউনিভার্সিটিতে টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি এর উপর এমএসসি ডিগ্রি কমপ্লিট করেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অ্যাডিডাস, স্লাফার্স্ট, অ্যামাজন সহ আরো অন্যান্য অনেক অর্গানাইজেশনের সাথে সংযুক্ত ছিলেন। তিনি সিঙ্গাপুরের কিউ কালেকশনে সিনিয়র স্পোর্টস টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কিউ কালেকশনের বাংলাদেশ অফিসে তিনি সাপ্লাই চেইনের কি অ্যাকাউন্ট প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতেও ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিউ এশিয়া গ্রুপে কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং সেখানে কাস্টমার হ্যান্ডেলিং, ভেন্ডর ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সবাইকে আসলে আমাকে ইনভাইট করার জন্য। আর বর্তমানে যারা এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন। তো হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে আসলে সবসময় আমাকে কংগ্রাচুলেট করতে হয়, কারণ আমি আমার প্রবাস জীবনের প্রথম চাকরি আসলে আমার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সাথে শুরু হয়। আমি আসলে তাদের কাছে অনেক ঋণী এবং আমি ইউনিভার্সিটি সাউথ এশিয়ার সকল শিক্ষক এবং স্টুডেন্ট যারা আছে সকলকে আসলে সবসময় অনেক সম্মান এবং রেসপেক্ট এবং ভালোবাসার সহিত দেখি। সো থ্যাংক ইউ। সো আমি আসলে থ্যাংক ইউ ম্যাম। এই পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রামটি মূল আলোচনায় চলে যাচ্ছি এবং ইঞ্জিনিয়ার মইনুল আহসান স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। For the last 17 successful years, University of South Asia has been home to one of the best Bachelor of Science in Textile Engineering programs in Bangladesh, which welcomes both HSC graduates and diploma holders. Our textile engineering program offers specialization in wet processing, apparel manufacturing, fabric manufacturing, and yarn manufacturing. We have 3 academic sessions in a year, and per semester we take tuition fees in 3 installments to make it financially easier for our students. We also provide up to 100% scholarship for meritorious students, as our philosophy is inclusivity through education at an affordable cost. Our textile engineering programs have more than 3,200 graduates. Our alumni work in multinational corporations as well as the biggest Bangladeshi RMG groups. A large portion of our graduates are also employed in the government sector, a majority being under the Ministry of Textile and Jute. In Bangladesh, we are one of the handful of universities who have Oxford graduate Vice Chancellor and Pro Vice Chancellor approved from the President of Bangladesh. Facilities which University of South Asia provides exclusively for its textile engineering students to provide strong practical skills include in-house exclusive textile testing, wet processing, and apparel manufacturing laboratories, alongside regular arrangement of seminars, workshops, as well as industry visits. For female students, we have fully furnished female common room.
Furthermore, for all our students, we also possess 2 playing fields, an air-conditioned gym, a play zone, chemistry lab, physics lab, 2 computer labs, an auditorium, as well as fully digitalized classrooms with multimedia support. Our library is home to over 6,000 books and maintained using digital software. We also have numerous student activities taking place throughout the year, which includes cultural activities, sports competitions, national observations, and international celebrations, alongside the presence of IEEE membership, debate club, South Asia Business and Entrepreneurship Club, and lastly, credit transfer abroad, as well as job placement facilities through our Leadership and Career Development Center. Our textile students have gone for higher studies abroad as well. The permanent faculty members at our textile department have the perfect balance of industry, corporate, and research, and have also won Prime Minister Gold Medal. Not only do they have extensive industrial and corporate experience, they have also published papers and conference proceedings. Our textile department also has strong industry links because of regular participation in textile fairs and talent hunt competitions, and due to regular classes being taken by adjunct professors from Butex, Bangladesh Jute Research Institute, and Bangladesh Atomic Energy Commission. For diploma holders who are studying textile engineering with us, we have special Friday and evening classes alongside transport facilities. Lastly, staying true to our philosophy of inclusivity through affordable education, our Bachelor of Science in Textile Engineering has the lowest cost among reputed private universities of Bangladesh. আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজিত তৃতীয় ওয়েবিনারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী মইনুল আহসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছি। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের হাতের নাগালে উচ্চশিক্ষাকে নিয়ে আসার লক্ষ্যে 2003 সালে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেন প্রফেসর ডক্টর এম.এ. মতিন স্যার, এবং বর্তমানে ওনার যোগ্য উত্তরসূরি প্রফেসর ডক্টর এম.এ. মুহিত স্যার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হিসেবে কর্মরত আছেন, এবং উনি এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত করছেন। এবং সেই যে প্রত্যয়টা যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের হাতের নাগালে উচ্চশিক্ষাকে নিয়ে আসে, সেটা তিনিও ক্যারি করছেন এবং সেভাবেই বিশ্ববিদ্যালয়টিকে উনি পরিচালনা করছেন। আপনারা জানেন, গত 30শে জানুয়ারি 2021 সালে এইচএসসি 2020-এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এবং এই ফলাফলে দেখা গেছে যে যারা অংশগ্রহণার্থী ছিলেন সবাই উত্তীর্ণ হয়েছেন। তাই আমি এই আজকের যে ওয়েবিনার তার শুরুতেই আমি আসলে আমাদের এইচএসসি 2020 যারা শিক্ষার্থী রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এইচএসসি পাশের পরে আসলে শিক্ষার্থীদের মূল টার্গেটটাই থাকে আসলে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা। তো আজকের আমরা সেজন্যই আসলে ওয়েবিনারটার দিকে সাজিয়েছি কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ আমরা এই ওয়েবিনারের মাধ্যমে এইচএসসি 2020 যারা পাশ করেছেন যে শিক্ষার্থীবৃন্দ তাদের উদ্দেশ্যে আমরা সেসব পরামর্শ দিক নির্দেশমূলক পরামর্শ নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আসলে যারা এখন টেক্সটাইল নিয়ে লেখাপড়া করছেন তারাও এই ওয়েবিনার থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি, কারণ আজকে আমাদের এই ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন কাজী তৌহিদুল আলম স্যার, যিনি টেক্সটাইল সেক্টর অত্যন্ত অভিজ্ঞ, যেটা আপনারা অলরেডি শুনেছেন। সো আমাদের সাথে এখন যারা আছেন আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের এই ওয়েবিনারে থাকবেন এবং আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আমাদের ওয়েবিনারটি শেয়ার করবেন, এবং আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। প্রতিষ্ঠান লগ্ন থেকেই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া একটি আস্থা ও ভালোবাসার প্রতীক। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে প্রথম সারিতে। শুরু থেকেই কম খরচে আমরা দিচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার সুযোগ, এবং আমাদের রয়েছে অত্যাধুনিক ফিজিক্স, কেমিস্ট্রি এবং টেক্সটাইল টেস্টিং ও ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি।
ধন্যবাদ মইনুল হাসান স্যার আপনাকে। স্যার যেমনটি বললেন, এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তাদের হাতে চলে এসেছে এখন। এবং এই পর্যায়ে যেরকমটি হয় সব সময়, যে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকে, একটা চিন্তা থাকে, তারা আসলে কোন ট্র্যাকে যাবে, কোন বিষয়ে পড়াশোনা করলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেই জন্যই আমাদের কিছু দিক নির্দেশনা থাকবে তাদের জন্য। এই পর্যায়ে আমি কাজী তাহিদুল আলম স্যারকে আহ্বান জানাবো, উনি যদি এই ব্যাপারে, অথবা আমরা কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে চুজ করব, তিনি যেহেতু অনেক এক্সপিরিয়েন্সড এই সেক্টরে, তার কি মনে হয় আসলে স্টুডেন্টদের এই সেক্টরে আসাটা কতটা যুক্তিযুক্ত, এই ব্যাপারগুলোতে তার বক্তব্য শুনবো। স্যার প্লিজ। থ্যাংক ইউ আখি মিস। হ্যাঁ, আমি সকলকে আসলে কংগ্রাচুলেট করি, আর আসলে যারা আবার কংগ্রাচুলেট করতেছে যারা এইচএসসি পাস করে এখন নতুন জীবনে সূচনা করছে এখন। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট ক্যারিয়ার ইন বাংলাদেশ। এই টপিকটা নিয়ে আসলে আমাদের মেন ডিসকাশন পয়েন্ট আসলে আমি কেন মনে করি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেস্ট ক্যারিয়ার ইন বাংলাদেশ। তো এর আসলে অনেক কিছু প্রজ অ্যান্ড কনস আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ইন টার্মস অফ এডুকেশন ইন বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে একটা নোবেল স্টাডিজ, যখন বাংলাদেশের ইকোনমি 1978 বা 1979 থেকে 1980 থেকে যখন বাংলাদেশের ফরেন ইকোনমি জেনারেট হওয়া শুরু করে, তখন থেকে আসলে বাংলাদেশের ইকোনমি সবচেয়ে মেজর রোল প্লে করছে হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অলসো দ্য পিপল যারা ওয়ার্কিং ইন মিডল ইস্ট, মানে যারা বাংলাদেশের রেমিটেন্স হতে। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এর যে বাংলাদেশের ইকোনমির যে মেন পিলার, বাংলাদেশের ইকোনমির যে কি পিলার হিসেবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে যারা জব করেন আর রেমিটেন্স প্রোভাইডার যারা হিসেবে মিডল ইস্ট বা আমাদের সারা পৃথিবীতে আছেন, তারাই আসলে বাংলাদেশের মেন পিলার হিসাবে বাংলাদেশের ইকোনমি রান করতেছে বলে আমি মনে করি। সো আমার কাছে সবসময় মনে হয় টেক্সটাইল এডুকেশন একটা ফ্রুটফুল এডুকেশন। কেন ফ্রুটফুল এডুকেশন, আমি কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই। তো আমি আমার লাইফে যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি যখন এইচএসসি পাস করি, তখন আসলে আমি এইচএসসি পাস করার পর আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন আমি আসলে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মেরিট লিস্টে চান্স পাইছিলাম। সামহাউ আমার ফ্যামিলি বা আমার খুব ক্লোজ রিলেটিভদের অ্যাডভাইসে আমি আসলে টেক্সটাইল এডুকেশনে বিএসসি করাটাকে আসলে আমি কেন জানি আমার ক্যারিয়ারে তখন আমি বেছে নেই। তো আমি যদিও অনেস্টলি আমি বলবো যে আমার ঢাকা ভার্সিটিতে পড়ার একটা সবসময় একটা আগ্রহ ছিল। সো আমি যেহেতু মেরিট লিস্টে চান্স পাইছিলাম, সো আমার একটা আগ্রহ থেকেই গেছে যাওয়ার কথা। সো কিন্তু আমি সামহাউ কেন জানি আমার লাইফে টেক্সটাইলকে ক্যারিয়ার হিসেবে বা স্টাডি হিসেবে শুরু করি। সো আমি যখন ক্যারিয়ার হিসেবে স্টাডি হিসেবে লাইফে শুরু করি, তখন বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্যারিয়ার বেশ অনেকটা ইমার্জিং ক্যারিয়ার হিসেবে ছিল। সো ডে বাই ডে মানুষের লাইফে যত পাস হয়েছে, তখন মানুষের এই ইন্ডাস্ট্রি যত বড় হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট এনরিচ হয়েছে। আমরা যখন বিএসসি করি টেক্সটাইলে, তখন মানুষের ফোকাস থাকতো টেক্সটাইলে কিছু কি ডিপার্টমেন্টে চাকরি করবে হয়। Either they will go for merchandising, they will go for dyeing, they will go for weight processing, they will go for knitting, or they will go for example, they will go for compliance department, technical department. So টাইম বাই টাইম টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের গ্রোথের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বেশ কিছু এনলার্জমেন্ট হয়েছে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউতে একজন টেক্সটাইল গ্রাজুয়েট বেশ কিছু ডিপার্টমেন্টকে ফোকাস করে তার স্টাডি শেষ করতে পারে। সো অ্যাজ আই সেড দ্যাট বাংলাদেশের ইকোনমির মেন পিলার এখনো হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ।
সো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু বাংলাদেশের ইকোনমির মেইন পিলার, সো বাংলাদেশের ইকোনমির সকল সাকসেস বা ফেইলিয়ার আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথেই এখন পর্যন্ত রিলেটেড। সো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের স্টুডেন্টরা যারা আপগ্রোয়িং স্টুডেন্টরা যারা টেক্সটাইলে এডুকেশন নিচ্ছে, তারা বেশ কিছু ডিপার্টমেন্টকে ফোকাস করে তাদের ক্যারিয়ার ফোকাস করতে পারে টেক্সটাইলে যারা গ্র্যাজুয়েট হবে। সো আই উইল জাস্ট টেল দেমসেলস লাইক for 11 notes what they will focus for their education. For example, marketing and merchandising is a very famous profession as a textile graduate. Then business development or product development, also a very famous profession. R&D or designer, some people may go for designing, some people go for research and development. Some people may also work as a technical manager of sample, technical manager of like bulk, production manager, production GM. So I'm just telling like how many options they can choose. Like you can choose a lot of options, you know. So textile career is like a booming career. So you can, if you want to grasp a career in Bangladesh, you can go a lot of departments in textile industry. So tarpore they can also go for knitting as a knitting manager or knitting GM. Step by step they will start as a knitting technician, then go for knitting manager, knitting GM, AGM. So then they may become as an R&D head of R&D department. So then they can also go for dyeing, which is actually a very important part of textile industries. So dyeing, apart from dyeing, they can also work in all over print industries, like the accessories business. And funny thing that এইগুলা ছাড়াও আসলে টেক্সটাইলে অনেক ডিপার্টমেন্টে চাকরি করা আছে। যেমন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার ক্যারিয়ার শুরু করতে পারে ল্যাব ইনচার্জ হিসেবে। সো ল্যাব ল্যাব ইনচার্জ হিসেবে he may become as a like lab senior manager, lab in charge of the whole group of industry. So it's also a very important role for growing in your career. এগুলো তো একদম ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকচুয়ালি জব টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারে। এছাড়াও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আরো অনেক কিছু জব ক্রিয়েট হয় যেহেতু এই ডিপার্টমেন্টগুলোর সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, দে ক্যান ওয়ার্ক ইন কমপ্লায়েন্স, দে ক্যান ওয়ার্ক ইন textile finance, they can also work in human resource development. So plenty of opportunity will be related in textile industry. So that's why I told you that, you know, বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এমন একটা বুমিং ইন্ডাস্ট্রি যে এখানে আসলে অনেক ডিপার্টমেন্টে নিজের কর্মজীবন শুরু করার অপরচুনিটি আছে। সো এই পার্সপেক্টিভ ভিউতে আমি অ্যাগ্রি করি যে ডেফিনেটলি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ or textile engineering is the best career in Bangladesh. এখন আমি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউতে আমি আসলে আরো কিছু কথা বলতে পারি যে আসলে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এখন কোন পজিশনে আছে বা আগামী 5 বছর পর কোথায় যেতে পারে বা কি কি অবস্ট্যাকলস তারা ফেস করতে পারে। তো এগুলো আসলে অনেক ডিসকাশন পয়েন্ট। এগুলো এই ডিসকাশন পয়েন্টগুলো আসলে মানুষকে, so you'll always have to know that the pros and cons what you are doing, like আপনার কখন আপনার কি ধরনের বিপদ আসতে পারে বা এই বিপদে আপনাকে কিভাবে নিজেকে ফেস করতে হবে। সো আমি একটা ইন্ডাস্ট্রিকে চয়েস করার পর আমি একটা এডুকেশনে নিজেকে এনরোল করে ফেলবো। ইট ইজ নট লাইক এডুকেশন লাইক বিবিএ। সো সো বিবিএ যারা পড়ে তাদের এডুকেশনের সাথে লাইক ফিনান্স আছে, মার্কেটিং আছে, ব্যাংকিং আছে। সো দে ক্যান গো আইদার এনি ডিপার্টমেন্ট. So when you have chose that your BSc will be in textile industries or like textile engineering, so you have chosen a very major decision that আপনার এই ইঞ্জিনিয়ারিং এডুকেশনটা আপনাকে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সাথে বেস করে আপনাকে ক্যারিয়ারটাকে আসলে সাজাতে হবে। সো আমাদের
সেক্ষেত্রে আমাদের আসলে অনেক কিছু জানতে হবে যে আমাদের আগামীতে বাংলাদেশ কেমন পজিশন আছে। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ সারা পৃথিবীতে ইজ দ্য নাম্বার সেকেন্ড in terms of like earning revenue or like everything. So number one is China, number two is Bangladesh, and number three is Vietnam right now. So why I have told you that why being a Bangladeshi citizen, why you will choose a career like being a textile engineer. So a very relevant point. So it's a country, আপনি জাস্ট চিন্তা করে দেখেন সারা ওয়ার্ল্ডের মধ্যে অ্যাজ এ এক্সপোর্টিং নেশন বাংলাদেশ 38 or 39 বিলিয়ন ডলার পার মান্থ পার ইয়ারলি রেভিনিউ জেনারেট করতেছে। সো দিস ইজ হিউজ ইন টার্মস অফ নাম্বার। সো এখন কম্পিটিটর হিসেবে আমার সামনে আছে চায়না। সো আমি ডেফিনেটলি বলতে পারি যে চাইনিজ ইকোনমি আর চাইনিজ এডুকেশন আর চাইনিজ বিজনেস প্রসেস আপনারা যদি খুব সহজে চিন্তা করে দেখেন অ্যাজ এ কোম্পানি অ্যামাজন ইজ এ হোল্ডিং বাই এ চাইনিজ বিলিয়নিয়ার নাম মিস্টার জ্যাকমা। সো চাইনিজ একটা ইন্ডাস্ট্রিজের একটা ছোট বিজনেস থেকে আজকে অ্যামাজন সারা পৃথিবীকে কিভাবে কি গ্লোবালি সারা পৃথিবীতে নিজেদের বিজনেস করতেছে। সো ভেরি ফানি থিং দেখ সারা পৃথিবীতে সরি অ্যামাজন সরি ভুল বলেছে আলিবাবা। সো অ্যামাজন হচ্ছে আমেরিকান কোম্পানি আর আলিবাবা হচ্ছে আপনার একটা চাইনিজ কোম্পানি। সো জ্যাকমা যখন তার বিজনেস শুরু করে আলিবাবা থেকে, সো আলিবাবার কম্পিটিটর হিসেবে তখন আপনার ইউএসএ তে তেমন কোনো কোম্পানি ছিল না। যখন অ্যামাজন আমেরিকায় বিজনেস শুরু করে অ্যাজ এ ফরেন কোম্পানি আলিবাবা অ্যামাজনের মতো একটা কোম্পানির সাথে নিজেদের কম্পিটিটর হিসেবে আমেরিকার মতো একটা বিজনেসে নিজেদের বিজনেস পজিশন ক্রিয়েট করতে পারছে। সো চাইনিজ বিজনেস থিওরিটাই এরকম, তারা সবসময় ওয়ান স্টেপ অ্যাহেড চিন্তা করে। সো সো আমি এখন যে জিনিসটা দেখতেছি, যদি চায়না সারা ওয়ার্ল্ডের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের যদি নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে, so they are going much more technology based business, like you can say like Alibaba is an example. So they are saturating their market, they are saturating their technology in much more innovation, much more technology background. So এই এক্সাম্পলটা থেকে আমি সহজেই বুঝতে পারি যে চাইনিজ ইন্টেনশন লাইক they are focusing much more on technology rather having the tendency to grow their business in textile. So what is your position right now in the world? My position is number second, being a Bangladeshi citizen. It's a very proud thing, you know. So আমি যখন সারা পৃথিবীতে ট্রাভেল করি, আমি proudly আমি বলি যে what the product you are wearing, you might have a logo there is a made in Bangladesh. So this is a very proud thing for me. So নাম্বার সেকেন্ড আমি ডেফিনেটলি দেখতে পারতেছি যে নাম্বার ওয়ান ইজ ডুইং সামথিং ইন আদার বিজনেস। সো পোস্ট প্যান্ডামিক সো তাদের বিজনেস ডেফিনেটলি আরো বেশি মাচ মোর টেকনোলজি বেসড হবে। সো এই টেকনোলজি বেসড বিজনেস হওয়ার কারণে তারা তাদের টেক্সটাইল বিজনেসটাকে আরো বেশি শ্রিঙ্ক করে ফেলবে। এই শ্রিঙ্ক করাতে তাদের এই টেকনোলজি ফোকাসে হওয়ার কারণে তাদের কস্ট অফ ম্যানুফ্যাকচারিং of garments, like for what we say as a Bengali, like we are a country based on CM, cost of making, cost of manufacturing. So China's CM definitely বাড়তে থাকবে। সো চায়নার সিএম যদি ডেফিনেটলি বাড়তে থাকে, সো বাংলাদেশ এখন যে টাইপের গার্মেন্টস করে সেই গার্মেন্টসে যারা ক্রেতা, so they are mostly based on Western world. So they are based on USA, they are based on Europe. So when the same is going high in China, they will definitely focus a country like Bangladesh.
So you can definitely see the difference of China and Bangladesh will definitely shrink. I strongly believe one day Bangladesh will inshallah go very close towards China. I don't know when they will cross China, but I think one day the difference will be close. So now the difference is very big in China and Bangladesh in terms of the exporting remittance in RMG. So that will reduce time by time. আমি যেটা মনে করি। সো আপনি অ্যাজ এ এইচএসসি গ্রাজুয়েট আপনি দেখতে পারলেন যে আপনি এমন একটা এডুকেশন বেছে নিচ্ছেন যেটা হচ্ছে যেই কান্ট্রি সারা ওয়ার্ল্ডে নিজেদের সেকেন্ড পজিশন হোল্ড করতেছে। So you can definitely be proud being a textile engineer. So that I am really proud that I started BSc in textile technology. So yeah, so আমি এখন এই 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 যে এক্সাম্পল গুলো দিলাম এই এক্সাম্পলের জাস্ট ইন এ নাটশেল আই ক্যান সে দ্যাট আফটার 4-5 years in this post pandemic days Bangladesh will emerge much more stronger than before. কেন আমি বললাম এই জিনিসটা প্রাউড ফিল করে? আপনারা সবাই দেখেছেন যে এই গ্লোবাল ইকোনমিতে সারা ওয়ার্ল্ডে যেভাবে বিজনেসের যে ফল হয়েছে, ফর এক্সাম্পল ইউএসএ দে লুজ বিজনেস, চায়না দে লুজ বিজনেস, দে লস্ট বিজনেস, জার্মানি দে লস্ট বিজনেস, বাট আমি এটা প্রাউডলি বলতে পারি আমি আমার নিজের অর্গানাইজেশনের এক্সাম্পল থেকে আলহামদুলিল্লাহ we ship more than 20 millions as a whole in this year cycle, even if it was pandemic. So this is not the end. So আমরা এই প্যান্ডামিকের মধ্যেও as a Bangladeshi manufacturer we ship more than we expected in last year. So this is a very big example. So how Bangladesh is growing. So this is for example I just I shared with you like for my company. So JM Fabrics is a sister concern of New Asia Group. They grown much more revenue in than comparing their last years, even if this year was in pandemic. So you just have to think this is a country of everything is possible. So what I always say that impossible is a word, which is always saying that I am possible. So I don't think anything is impossible. So I'm thinking always that it's always possible. So the word is impossible is saying that I am possible. So why I will say that it is impossible to grow fast. So একদিন বাংলাদেশ অবশ্যই সারা ওয়ার্ল্ডে ফার্স্ট পজিশন হোল্ড করবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। সো আজকের যারা এইচএসসি পাস করে যারা গ্রাজুয়েট হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে তারাই সারা পৃথিবীকে তখন লিড করবে। লাইক আজকের ইন্ডিয়ান ব্যাঙ্গালোরের আইটি সেকশনের যারা সারা পৃথিবীকে লিড করতেছে, আপনি দেখেন সারা পৃথিবীর কতজন সিইও ইন্ডিয়ান। So I really believe that inshallah one day Bangladesh will hold a lot of CEO of this retail industries. I really believe that inshallah they will. So এটা আসলে আমার একটা অ্যাজাম্পশন যেটা আমি শেয়ার করলাম। মইনুল স্যার আমাকে যদি কিছু বলতে চান বলতে পারেন, আমি আসলে যদি ভুল বলে থাকি বা কোনো কিছু। না স্যার, আপনার বক্তব্যগুলো খুবই, আসলে আপনি ফিউচারটা দেখছেন এখনই। সো আর আপনি যে এক্সাম্পল গুলো দিলেন, মানে দিস ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আপনি আপনার যে প্রতিষ্ঠানের ইনফরমেশন দিলেন যে যখন প্যান্ডেমিকে সব প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, লস করছে, এই ধরনের একটা টেনশনের মধ্যে ছিল, তখন সেই সময় আপনার প্রতিষ্ঠান অলমোস্ট টুয়াইস তারা বিজনেস করেছে। সো 20 মিলিয়ন এক্সট্রা আমরা রেভিনিউ, 20 মিলিয়ন মার্জিন, ও মাই গড, মানে এটা আসলে বিশাল একটা ব্যাপার। সো 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 এইটা প্যান্ডেমিকের সময় যখন অন্য প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে, সো ওইটাই আমি বলতে চাচ্ছিলাম
যে ধরেন ইন্টারমিডিয়েট পাশ করার পরে একটা স্টুডেন্টের সামনে বিভিন্ন ধরনের সাবজেক্ট তার সামনে থাকে, হয়তো সে চিন্তা করবে সে ডক্টর হবে, সে ইঞ্জিনিয়ার হবে, অথবা সে কোনো জেনারেল লাইনে লেখাপড়া করবে। তো আমি কেন বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট ক্যারিয়ার, সো এইটা আপনি একদম এক্স্যাক্টলি দ্য সেম সিনারিও এখন আমাদের আছে সেটা আপনি বলেছেন, এবং আপনি ইনফ্যাক্ট ভবিষ্যতে যেটা বাংলাদেশ অ্যাচিভ করতে যাচ্ছে ইনশাল্লাহ, তো সেটাও আপনি কিছুটা বলেছেন। সো আমি আশা করব যে আসলে আমাদের যারা এইচএসসি 2020-এ যারা পাশ করলো তারা এই ভবিষ্যৎটা দেখবে এবং দেখে আসলে তারা সঠিক সিদ্ধান্ত নিবে, এবং তারা আসলে এটার উপর বেস করে তারা অ্যানালাইসিস করবে। যেমন ধরেন এখন আমাদের টেক্সটাইলের অবস্থাটা এমন, ব্যাংকিং সেক্টর গুলো এখন মানে অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ, তারা তাদের ট্রানজেকশন গুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে তাদের বেশি হয়। তারপর যারা ধরেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সাইডে যে জবগুলো, ইন্ডাস্ট্রিয়াল সাইডে যে জবগুলো, বেশিরভাগ ইন্ডাস্ট্রি কিন্তু আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো এই কারণে আমি মনে করি আসলে যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং চিন্তা করেন তাহলে আসলে টেক্সটাইলটা আসলে ডেফিনেটলি হচ্ছে লিডিং পজিশনে এখন আছে, এবং ভবিষ্যতে আরো ভালো পজিশনে যাবে বলে আমি মনে করি। সো আমাদের তৌহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক রিলেভেন্ট অনেক কিছু নিয়ে আসছেন, তুলে নিয়ে আসছেন। আমি আখি ম্যামকে বলছি যে ম্যাম আপনার কাছে আপনি এখন আর কি অনুষ্ঠানটা সঞ্চালনা করেন, এরপরে কি আছে আমরা একটু দেখি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কাজী তাহিদুল আলম স্যার। অনেক ইনফরমেশন শেয়ার করলেন। আমার মনে হচ্ছে যাদের প্রশ্ন ছিল কিছু সেগুলোর অ্যান্সার তারা পেয়েছেন। এছাড়াও আমাদের রানিং স্টুডেন্টসদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। তাদের কিছু প্রশ্ন আমি এখন শেয়ার করব এবং আশা করি আপনি সেগুলোর অ্যান্সার দিবেন। আমাদের একজন স্টুডেন্ট আসলে প্রশ্ন করেছে যে টেক্সটাইলের যেহেতু অনেকগুলো সেক্টর আপনি মেনশন করলেন, ও জানতে চাচ্ছে টেক্সটাইলের ফিউচারে কোন সেক্টরের জব অপরচুনিটি সবচেয়ে ভালো হবে, যেহেতু অনেকগুলো সেক্টর, তো কোন সেক্টরে গেলে আসলে তাদের ফিউচারটা আরো বেটার হবে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে যে লাইক উইচ ওয়ে দ্য ট্রেন্ড ইজ গোয়িং। লাইক এখন আমি যদি খুব ক্লোজলি আপনাকে বলি যে নেক্সট ট্রেন্ডটা আসলে সারা ওয়ার্ল্ডে কি, দিস ইজ অ্যাবসলিউটলি ফর ডিজিটালাইজড। তো ফর এক্সাম্পল আমরা অনেকেই অ্যাজ এ কান্ট্রি আমরা বলি যে আমরা উই হ্যাভ বিকাম এ ডিজিটাল কান্ট্রি। So, in the same way, textile departments are becoming much more digitalized, you know. So, I don't think people or like the foreigner like customer will be able to come in Bangladesh within next 7 or 8 months or like, or even like next 1 year. It is very difficult to bring a customer in a country like Bangladesh for due to this pandemic situation. So what you will do as a like as a guy who is in this industry to bring business? So আমার কাছে মনে হয় those people are working in like in the digitalized format, so they will grow their career. So why I told you that why you will have to be digitalized now. For example, due to pandemic, you are not able to go in this new country. For example, I traveled USA in last February or March, you know. Then I came back in my country back. So am I able to go USA now? It's not possible. Even if an USA customer is not able to come in Bangladesh, তারাও তাদের দেশে এখন আসতে পারতেছে না, এই দেশে নতুন বিং এ কাস্টমার আসতে পারতেছে না। সো আমি তাদের কিভাবে এই জিনিসটা তাদের রিচ করতে পারি? So for that, those people are getting much more knowledgeable of like the software management, for example, Optitex, Browseware, virtual sampling in Glow, Apex in sweater development.
So these guys who are developing their knowledge in these virtual softwares, they can easily show their samples in anywhere in the world, So so these digitalized departments are growing much more higher in terms of ratio of job creation in any department in textile industries. So যারা এখন ভার্চুয়াল সফটওয়্যার শিখতেছে, ভার্চুয়াল স্যাম্পলিং শিখতেছেন, যারা ভি স্টিচারের কাজ শিখতেছেন, যারা ব্রাউজ ওয়্যারের কাজ শিখতেছেন, যারা অপটিটেক্সের কাজ শিখতেছেন, I really think these guys will be the asset of Bangladesh. কারণ these softwares can make sample digitalized way, and this is a like globally approved softwares for in terms of using dummy. So sampling স্টেজের এই সফটওয়্যারটা সারা পৃথিবী, এই সফটওয়্যারগুলো সারা পৃথিবীকে রোল করতেছে, অ্যান্ড ডিউ টু প্যান্ডামিক এগুলো আরো বেশি নিজেদের ইম্পর্টেন্স ক্রিয়েট করতে পারছে। তো কে জানতো যে প্যান্ডামিক এসে যাবে এখন। সো ডিজিটালাইজ স্যাম্পলিং প্রসেস শুরু হয়েছে আরো 2 বছর 3 বছর আগে থেকে। এই ট্রেন্ডটা আরো বেশি ম্যাসিভ আকার ধারণ করছে এখন, মানে এই প্যান্ডামিকের মধ্যে। সো এটা একটা ক্যারিয়ারের একটা পয়েন্ট হইতে পারে যে ইউ শুড লার্ন মাচ মোর সফটওয়্যার স্কিলস। এটা একটা ক্যারিয়ার। আর আরেকটা ক্যারিয়ার হইতে পারে যেটা আমি সবসময় বলি যে so we can become a merchandiser or marketing guy. So ইন্ডাস্ট্রিজে মার্চেন্ডাইজার বা মার্কেটিং ডিপার্টমেন্টের ইম্পর্টেন্স সব সময় থাকবে, কারণ these guys are bringing business and these guys are executing business, so they should be prioritized for any kind of organization, so either they are existing or not. তো এই ডিপার্টমেন্ট দুইটা সবসময় নিজেদের ইম্পর্টেন্স ক্রিয়েট করে আছে। সো আগে টেকনিক্যাল ডিপার্টমেন্টের ইম্পর্টেন্স বেশি ছিল, টেকনিক্যাল স্যাম্পলিং। সো এখন যেহেতু ভার্চুয়াল যুগ, ডিজিটালাইজ যুগ, সো এখন যেহেতু ডিজিটালাইজ সফটওয়্যারের অনেক বেশি ইম্পর্টেন্স গ্রো হয়েছে, সো ডেফিনেটলি দিস টু ডিপার্টমেন্ট উইল বি বুমিং ইন দিস নেক্সট 2-3 ইয়ার্স। ম্যাম, আর কোনো রিলেভেন্ট কোশ্চেন ছিল কি স্টুডেন্টদের কাছ থেকে? থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে স্যার। ধন্যবাদ আগের প্রশ্নের অ্যান্সারটি দেওয়ার জন্য। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে, ইজ দেয়ার এনি ক্যারিয়ার ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ইন এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি? হ্যাঁ, সৌরভ হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, তো ভালো লাগলো ওকে দেখে সৌরভ কোশ্চেনটা করছে। সো হ্যাঁ, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইজ এ ম্যাসিভ ওয়ার্ড, ইটস এ ম্যাসিভ সেন্টেন্স। সো কেন আমি আসলে মনে করি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি আসলে তার ক্যারিয়ার গ্রো করার অনেক অপরচুনিটি আছে। কেন? কারণ আপনি যদি খুব ক্লোজলি দেখেন এখনকার বিজনেসটা আসলে কোন পজিশনে আছে। সো লাইক আপনি যেহেতু ম্যাম আপনি নিজেও টেক্সটাইলের একজন গ্রাজুয়েট, আমি আপনাকে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, সো কটন প্রাইস in terms of like if you see the cotton price in the world, it's like it has become like a gold and after post pandemic, so কেন কটন প্রাইস আসলে এত গোল্ডের মতো হয়ে গেছে? সো কারণ হচ্ছে সারা পৃথিবীতে বিজনেসের স্কেয়ারসিটি আছে। সো এই স্কেয়ারসিটিতে কেন এই এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির একটা হিউজ রোল প্লে করবে? সো সারা পৃথিবী যেহেতু একটা প্যান্ডামিকের পরে নিজেদের কিছু এডুকেটেড করছে নিজেদের, যে না আমাদের এখন উই হ্যাভ টু চেঞ্জ। লাইক প্যান্ডামিক আমাদের সবাইকে কিছুটা শেখাইছে যে আমরা সবাই কিছুটা নলেজ গ্যাদার করছি কিভাবে আমাদের আসলে একটা প্রতিকূল পরিবেশে নিজেদের তৈরি করতে হয়। সো এই প্রতিকূল পরিবেশে নিজেদের তৈরি করার জন্যই সারা পৃথিবীর নেক্সট RMG market, like the fashion market is like the green market. So green fashion will
rule all over the world for next 5 years. এটা আগেই রুল করতো, বাট এই রুল করার টেন্ডেন্সিটা, গ্রোথ রেটটা ইন টার্মস অফ লাইক ডিউ টু প্যান্ডামিক, ইট হ্যাজ বিকাম মাচ মোর ইম্পর্টেন্ট. So environmental sustainability যারা জব করে, they can make like circular fashion, circular economy. They can contribute like the recycling yarn, like this recycling yarn. They can definitely they can contribute the business as a circular business. So circular economy is a very important two word in this fashion industry. সারা পৃথিবীতে এই সার্কুলার ইকোনমি নিয়ে চিন্তা করা হয়। আগামীর ইন্ডাস্ট্রির বিজনেস হবে হচ্ছে সার্কুলার ফ্যাশন, সার্কুলার ইকোনমি থেকে সার্কুলার ফ্যাশন। সো এই সার্কুলার ফ্যাশনই এই এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিতে যারা জব করে, ফর এক্সাম্পল আমার এক্স স্টুডেন্ট সৌরভ যে কোশ্চেনটা করছে, সো এরাই আসলে নেক্সট মার্কেট লিডার হবে in terms of that kind of product development. So ultimately you have to sell that product. You have to create circular product or circular fashion, then you have to sell that product towards the customers. And circular fashion is very much affordable in terms of price, in terms of like environmental fact, or like you can sell anyone in Western world if you tell that it's a green product. So I can definitely see a very big future for this environmental sustainability career. ধন্যবাদ স্যার আপনার অ্যান্সারের জন্য। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে। আমাদের কাছে নেক্সট প্রশ্নটি করেছে আমাদের একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার, ইন ফিউচার টেক্সটাইল সেক্টরের সরি স্যার, আমাদের এক স্টুডেন্ট জানতে চেয়েছে, আমরা যদি বিশ্বের মধ্যে টেক্সটাইল সেক্টরে প্রথম স্থান পেতে চাই তাহলে আমাদের নতুন নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের করণীয় কি? Oh, very good question. এটা very difficult question to answer, so you will have to see the future. এখন আমি যদি ফিউচারকে চিন্তা করি, so this textile engineer will focus like 7 or like 6 very important things, so then they can rule the world. আমি আপনার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন এমএসসি করি তখন আমার ডিপার্টমেন্টে 10-12 জন চাইনিজ স্টুডেন্ট ছিল। আমার চাইনিজ ফ্রেন্ড ছিল 10-12 জন, জার্মান ছিল 10 জন, ইন্ডিয়ান ছিল 5 জন, বাংলাদেশি ছিল 15 জন। তো দেখেন চাইনিজ পিপল, এরা সাধারণত আমরা সবাই জানি ওদের কথা বলতে একটু ডিফিকাল্টি ফেস করতে হয়, বাট দে হ্যাভ very like it's a very god gifted thing. They can learn or they can memorize everything. সো আপনি দেখেন, সো চাইনিজরা কত দ্রুত তাদের এডুকেশনাল সিস্টেমে এই ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজে, ইংলিশে যেহেতু তারা বিল্ড আপ না, চাইনিজরা তো ডেফিনেটলি ইংলিশে বিল্ড আপ না, তো তারা ইংলিশে এমএসসি এডুকেশনে টেক্সটাইলে তারা এই ল্যাঙ্গুয়েজটাকে ডেফিনেটলি খুব দ্রুত নিজেরা মেমোরাইজ এবং নিজেদের ডেভেলপ করে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করে নিল। সো আমাদের এই চাইনিজদের থেকে কি শেখা উচিত? আমাদের উচিত হাউ টু অ্যাডপ্ট ইন ডিফারেন্ট কালচার ইন ভেরি সুন। সো আমাদের চাইনিজকে বিট করতে গেলে, সো যেহেতু তাদের গড গিফটেড একটা মেমোরাইজ করার টেন্ডেন্সি থাকে, সো আমাদের গড গিফটেড একটা কোয়ালিটি আছে, বিইং এশিয়ান বাংলাদেশি, সাউথ এশিয়ান বাংলাদেশি, ইটস এ গড গিফটেড থিং ইজ দ্যাট your talent, your smartness, your communication skills, and your technical know-how, and also the blazing of lower CM. So আমার যদি চায়নাকে বিট করে ফার্স্ট হইতে হয়, আমাকে বেশ কিছু জিনিসে ফোকাস করতে হবে অ্যাজ এ ক্যারিয়ার ওরিয়েন্টেড টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো
definitely they should have a motivation and dream, like I want to be the first. So আমি এমনি ফার্স্ট হব না, when I will think that I will be a first, I will be holding the first position, then I will become first. Otherwise, I will be always in the second position. Then self-belief. Self-belief is very important thing. And also the thirst of learning. আমাকে definitely নতুন জিনিস শিখতে হবে। আমি, as I said, that browser, Optitex, 3D software, like the Apex 3, like for the sweater development. So these are like the new thing, new trends. You have to learn that. Then definitely we'll have to gather much more patience. So in terms of getting patience, you just also have to grow a plan as well, মানে আমাকে একটা প্ল্যানও থাকতে হবে। সো আমি ফার্স্ট হইতে চাইলে, চায়নাকে বিট করে যদি আমি ফার্স্ট হইতে, আমার ডেফিনেটলি আমাকে ব্যাকআপ প্ল্যান একটা থাকতে হবে। সো আমার ব্যাকআপ প্ল্যান অবশ্যই ডেফিনেটলি আমার স্ট্রেংথ বেস থাকবে, আমার উইকনেসকে আমি ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারবো, বাট আমি আমার উইকনেসকে ডেফিনেটলি ডে নাইট আমি আমার উইকনেসকে অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমি আমার স্ট্রেংথকে পলিশ করতে পারবো। যে আমার স্ট্রেংথকে আমি যদি পলিশ করি, সো দেন আই ক্যান বি মাচ মোর স্ট্রেংথি অন দোজ কোয়ালিটিস। সো দেন আমি কি মনে করি, দ্য নলেজ অফ ক্রস কালচারাল থিংস, আমাদের প্রত্যেকেরই একটা ক্রস কালচারাল নলেজ ডেভেলপ করা উচিত। ফর এক্সাম্পল, আমি যদি মনে করি আমি একজন বাংলাদেশি, আমাকে যদি চাকরি করতে হয় বাংলাদেশে, আমাকে চাকরি করতে হতে পারে একজন ফরেনারের সাথে, আমাকে চাকরি করতে হতে পারে একজন বাংলাদেশির সাথে। সো আমি এই ক্রস কালচারাল এনভায়রনমেন্টটাকে নিজেকে অ্যাডপ্ট করার জন্য হোয়াট আই অ্যাম ডুইং, আমাকে তিনটা কাজ করতে হবে। টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। সো অ্যাজ এ ফরেনার, লাইক এ গাই ফ্রম শ্রীলঙ্কা, what he is doing, he is speaking in English, so he can communicate everywhere in the world. So ami being a Bangladeshi, what I can do, I can develop my English. As I said, that English is a very, it's an international language, and also it's a very important communication of language. Even if those countries are not speaking English, if you go there and speak in English, you can communicate everywhere of there, everything, you can earn everything with English. So what actually the guys are working as a foreigner in Bangladesh, they are very profound in communication skills. So আমি কি করতে পারি, আমাকে I have to develop my communication skills both in English, both in Bengali, and if you are living in country like a foreign English, a foreign language country which is not English, then you will have to learn their language. So a language learning process take, you have to continue that process. Then always, I always believe that team effort is the best effort. If I change by myself, it will not be sufficient to change the country. So we can achieve anything being a team, but I cannot achieve anything being myself to change anything. So always we should be prefer, মানে আমরা সবাই মিলে যখন যে জিনিসটা করব, তখন ডেফিনেটলি আমরা একটা গোল অ্যাচিভ করতে পারবো। এর পরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যে জিনিসটা আমি সবসময় আমার স্টুডেন্টদের বলতাম, যে ইউ শুড ডেভেলপ ইউর প্রেজেন্টেশন স্কিলস। সো প্রেজেন্টেশন স্কিলস একটা মানুষকে সবসময় ইট উইল স্টেপ আপ ওয়ান হ্যান্ড। আমি আমার ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ, what I learned, that if you have a very good presentation skills, you can step up yourself, you can step one up comparing your other competitors. So your better presentation skills will make you ahead to reach your goal. So এই 9টা পয়েন্ট if we can follow, and most importantly number 10 is never give up. So never give up to dedicate yourself to reach the dream you live for. Always, I believe. So you'll have to work till the end.
to reach the goal এবং I will have to give everything with the effort. So এই 10 combination if we can achieve, then we will inshallah become first in this country, in this world. So আমাদের young textile engineers should develop these 10 important key facts. আমি অনেক কঠিন কথা বললাম। ধন্যবাদ স্যার। আমাদের খুব ফ্রিকোয়েন্ট কোশ্চেন থাকে স্টুডেন্টদের কাছে এটা, সো আশা করি ওরা তাদের অ্যান্সারটা পেয়েছে। আমাদের কাছে নেক্সট কোশ্চেন যেটি আছে স্যার, সেটি হচ্ছে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রপার সাকসেস পেতে কি কি ভ্যালু ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে? ওকে, সো আমি যদি as I say, I've said that very being successful, you'll just have to focus on your strength, and also you just have to remove, you just have to develop your weakness. You just have to get rid of your weakness and you just have to polish your strength. So এখানে কি কি ভ্যালু ক্রিয়েট করতে পারে? as I said that আমাদের প্রথম ভ্যালু ক্রিয়েট করতে হবে to make ourselves aligned in the same trend in the global world. So this is the software skills like the browser, Optitext, the 3D software skills. This is going to be the next market. So এটা একটা ভ্যালু এডিশন ইনশাআল্লাহ আমরা ক্রিয়েট করব। এরপরে আমরা কি করব? আমরা এমন একটা ডিপার্টমেন্ট নিজেকে ক্রিয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ভ্যালু ইন দিস অর্গানাইজেশন, ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশন। তো আপনাকে আপনার স্ট্রেংথের উপর ফোকাস করে আপনাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, যেই ভ্যালুটা দ্যাট উইল প্রিটেন্ড এ লট অফ সোর্স অফ এনার্জি, সোর্স অফ ইনকাম ফর ইউর অর্গানাইজেশন। আমি আমার একটা এক্সাম্পল বলি কিভাবে ভ্যালু ক্রিয়েট করা যায়। আমি যখন আপনার কিউ কালেকশন সিঙ্গাপুর অথবা এসকিউ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে যখন জব করতাম, তখন আপনার আমার জব রোলটার রেসপন্সিবিলিটি ছিল যে সিনিয়র রিসার্চ আর ডেভেলপার অফ স্পোর্টস টেকনোলজি। আমি ওই জব রোলটার ভিতরে নিজের বেশ কিছু ভ্যালু ক্রিয়েট করছি। আমি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে পারি আমি কি করছিলাম। আমি একটা পার্টিকুলার প্রোডাক্ট রেঞ্জ ক্রিয়েট করছি। যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড তারা বলতে পারবে দিস আর লাইক ফ্ল্যাট বেড স্পোর্টস ওয়্যার। ফ্ল্যাট বেড স্পোর্টস ওয়্যার কি? সোয়েটার টেকনোলজিকে স্পোর্টস টেকনোলজিকে কনভার্ট করা। So that was inspired by my ex-CEO, Mr. Senthil Selvan. সে আমাকে মোটিভেট করছিল যে মিস্টার তৌহিদ, I see a very potential inside you. You just have to create a new business. What I have done, আমি ওখান থেকে আমি একটা স্পোর্টস ওয়্যারের একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম। স্পোর্টস ওয়্যারের প্রোডাক্টটার নাম ছিল অ্যাথলেইজা। ইটস এ নট পিওর স্পোর্টস ওয়্যার, ইটস এ ইঞ্জিনিয়ারিং নিটেড স্পোর্টস ওয়্যার। সো আমার রেসপন্সিবিলিটি ছিল কাট অ্যান্ড সু প্লাস স্পোর্টস টেকনোলজি অ্যাজ এ হোল অফ এসকিউ গ্রুপ। আমি কি করেছিলাম, আমি ওই রেসপন্সিবিলিটির ভিতর থেকে আমি অন্য আর একটা ডিপার্টমেন্টকে অ্যালাইন করেছিলাম ওই প্রোডাক্টটার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং নিটেড স্পোর্টস ওয়্যার, যেটা মার্ক অ্যান্ড স্পেন্সার নামে একটা কাস্টমার আছে, সারা পৃথিবীর একটা ফেমাস কাস্টমার। সো মাই প্রোডাক্ট was actually liked by Mark and Spencer. I can easily say the name of the stroke of the product. It was 5281 stroke number. This is also engineering needed one. What MNS found, they, Mark and Spencer found very much potential in that product, and যদিও এটা kind of sweater technology, they included their newly launch brand named Good Move as a product of sportswear. আমি আমার কোম্পানির হয়ে আমি কি করেছিলাম, আমি ওইখানে
ওই প্রোডাক্ট টোটাল লাইফ সাইকেল, আমি জানি না, আমার হয়তো বা আমার এখানে ফেসবুকে আমার মার্ক অ্যান্ড স্পেন্সারের অনেক ফ্রেন্ড থাকতে পারে বা আমার আগের কোম্পানি, তারা হয়তো বা বলতে পারবে এই প্রোডাক্টটার লাইফ স্টোরিটার কথা। সো এই প্রোডাক্টটার লাইফ স্টোরিটা এভাবে স্টার্টেড। আই থিঙ্ক আমার মনে হয় এখনো আমার যারা ওল্ড কলিগ আছে তারা এখন, আমি যেহেতু কোম্পানিতে, আমি এখন প্রফেশনালি অন্য কোম্পানিতে চাকরি করি, সো দে আর স্টিল রানিং দ্যাট প্রোডাক্ট। সো আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে গেলে আমি কি করেছিলাম, আমি আমার ভ্যালু ক্রিয়েট করতে গেলে উই জাস্ট হ্যাভ টু ডু দ্য পারফেক্ট R&D. You have to implement costing is very important. If you want to be a very good textile professional, you just have to know perfect knowledge of costing. So আপনাকে কস্টিং সম্বন্ধে, নেগোসিয়েশন সম্বন্ধে, মার্কেটিং সম্বন্ধে, বিজনেস অ্যাডভার্টাইজিং সম্বন্ধে, পোর্টফোলিও সম্বন্ধে, কমিউনিকেশন স্কিল সম্বন্ধে, এই জিনিসগুলাকে আপনাকে আপনার নিজের ভ্যালু, you have to create your value, and this is an example. So these are key points how you can create your value. So আমার মনে হয় অ্যান্সারটা আমি দিতে পেরেছি। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছেন। অবশ্যই আমরা অনেক হ্যাপি যে আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, বা টাইম লিমিটেশনের কারণে আমরা সবগুলোর অ্যান্সার দিতে পারিনি। বাট স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সবগুলো প্রশ্নের এভাবে এত সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। আমরা একেবারেই লাস্ট পর্যায়ে আছি প্রোগ্রামের। এই পর্যায়ে আমি ইঞ্জিনিয়ার মইনুল হাসান স্যারকে আবার আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটিতে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আখি ম্যামকে। আমি আসলে সমাপনী বক্তব্যতে আমাদের যারা এইচএসসি 2020 পরীক্ষার্থী যারা এবার পাশ করলেন তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য উপস্থাপন করব। আমি এবার একটু অ্যানালাইসিস করে দেখলাম, এবার এইচএসসি 2020-এ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন 1,23,000 সামথিং স্টুডেন্টস। সো 1,23,000-এর কিছু বেশি স্টুডেন্টস বিজ্ঞান বিভাগ থেকে তারা জিপিএ 5 পেয়েছেন। কিন্তু বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিস আছে, যার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো, প্লাস যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে লাইক বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, প্লাস হচ্ছে মেডিকেল কলেজ যেগুলো আছে, সবগুলো এই পাবলিক প্রতিষ্ঠানে আসলে সব মিলিয়ে আসন আছে সর্বোচ্চ 64,000, 64,000। বাট এবার জিপিএ 5 পেয়েছেন 1,23,000 স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে। তো তাদের প্রথম টার্গেটই হবে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আসনগুলোর জন্য। সো আমি একদম ক্যালকুলেশন না করেই বলে দিতে পারি যে এবার আসলে জিপিএ 5 পাওয়া প্রায় মানে অর্ধেক শিক্ষার্থী আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না, কারণ হচ্ছে এই আসন স্বল্পতার কারণে। তো এখন কথা হচ্ছে যারা জিপিএ 5 পাচ্ছেন তাদেরই আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। বাট যারা জিপিএ 5 পান নাই ইন্টারমিডিয়েটে, তাদের আসলে কি হবে? সো তাদের আসলে যেতে হবে পাবলিক ইউনিভার্সিটি যদি তারা হায়ার স্টাডিজে বেটার একটা এডুকেশন নিতে চান। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ অনেক বেশি, পাবলিক ইউনিভার্সিটির সাথে সেটা কোনো তুলনায় চলে না, অনেক খরচ। কিন্তু সেই জায়গাটাতে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আমি বলবো যে স্টুডেন্টদের জন্য অনেক ফ্রেন্ডলি হবে। কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা এমনভাবে এটার খরচটা রাখা হয়েছে, যেহেতু আমি প্রথমে বলেছি আমাদের ইউনিভার্সিটির যারা প্রতিষ্ঠাতা রয়েছেন, সহ প্রতিষ্ঠাতা রয়েছেন, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের হাতের নাগালে এই উচ্চশিক্ষাকে নিয়ে আসা। সেইভাবেই আসলে আমাদের ইউনিভার্সিটির এই প্যাকেজটা তৈরি করা হয়েছে। আমাদের সমসাময়িক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সবারই খরচ আপনার 4 লাখ টাকার উপরে আপনি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে গেলে। বাট ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া যদি আপনি পড়তে চান বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তাহলে মাসে 5,000 থেকে 5,500 খরচ করলেই আপনি আসলে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন।
এত কম খরচে আসলে বাংলাদেশে বিএসসি ইন টেক্সটাইল পড়ার সুযোগ আসলে এখন আমাদের সমসাময়িক মানসম্পন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা নেই, এই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ছাড়া। এছাড়াও আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার আরো কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়কে অনন্য হিসেবে তৈরি করেছে, যার মধ্যে আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে একটি পেপারে একটি নিউজ এসেছে যে মাত্র 11টি বিশ্ববিদ্যালয়ে আসলে প্রপারলি তারা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভিসি, প্রভিসি এবং ট্রেজারার নিয়োগ করে বিশ্ববিদ্যালয় পরিচালিত করছে। অর্থাৎ ধরেন আপনার সার্টিফিকেটটা সিগনেচার করবেন আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, কিন্তু আপনার ভাইস চ্যান্সেলর মহোদয় যদি বৈধ না হন তাহলে আপনার সার্টিফিকেটও তো আসলে বৈধ হবে না। তো মাত্র 11টি বিশ্ববিদ্যালয় আছে যার ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় এই 3টি পদ মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত। সেই 11টি বিশ্ববিদ্যালয়ের একটি হলো ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। এছাড়াও আমাদের ল্যাবগুলো অত্যন্ত সমৃদ্ধ। আমাদের স্থায়ী ক্যাম্পাস রয়েছে ঢাকার আমিন বাজারে, আমরা খুব শীঘ্রই সেখানে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের যারা শিক্ষক হিসেবে আছেন, আমাদের ফ্যাকাল্টি হিসেবে, তারা তাদের নিজের নিজের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছেন। আমি বলতে পারি আজকে আমাদের যিনি মূল আলোচক, প্রধান আলোচক, উনি ওনার বিশ্ববিদ্যালয়ে ওনার ব্যাচের ফার্স্ট ছিলেন, এবং আমাদের যারা অন্য টিচাররা রয়েছেন তারা সবাই আসলে তাদের বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ম্যাক্সিমাম। তো আমরা খুবই মেধাবী শিক্ষকদের আমাদের এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিই। তার পাশাপাশি আমাদের এখানে যারা স্টুডেন্টরা পড়তে আসে তাদের মনে যাতে কোনো আফসোস না থাকে যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেলাম না। তো এই জন্য আসলে পাবলিক ইউনিভার্সিটির বিশেষ করে বুটেক্স এবং জুট রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যাপক বৃন্দ তারা এখানে তাদের মূল্যবান সময় আমাদের ইউনিভার্সিটিতে দেন, এবং আমাদের ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টগুলো আসলে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পরিচালিত হচ্ছে। এবং আমাদের স্টুডেন্টরা আসলে খুবই সৌভাগ্যবান যে তারা বুটেক্স এবং জুট রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যাপক বৃন্দের ক্লাসগুলো তারা পায় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও আসলে আমাদের টেক্সটাইলের যেটা একটা ফিচার আছে আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা অনেক পুরাতন হওয়ার কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত 3000-এর অধিক বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারা স্টুডেন্ট কমপ্লিট করে তারা এখন টেক্সটাইল সেক্টরে কর্মরত আছে। যে কারণে আমাদের স্টুডেন্টরা যেটা হয় যে যখন কোনো মানে অলমোস্ট ইন্টার্নশিপের সময় সার্টিফিকেট পাওয়ার আগে তারা যখন কোথাও ইন্টারভিউর জন্য যায়, দেখা যায় ওখানে আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানে আমাদের স্টুডেন্টরা থাকে, কোনো না কোনো স্টুডেন্ট থাকি। সো তারা দেখা যায় ওই একই প্রতিষ্ঠান হওয়ার কারণে তারা চাকরি ক্ষেত্রে কিছুটা বেনিফিট পায়। সো এই কারণে চাকরির সুযোগ সুবিধার যদি চিন্তা করি তাহলে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অন্য সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, অন্য সব ইউনিভার্সিটির থেকে আসলে অনেকখানি এগিয়ে আছে, এটা আমি বলতে পারি। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত গবেষণা হয়, আমাদের শিক্ষকরা এবং স্টুডেন্টরা গবেষণা প্রবন্ধ লেখে, এবং আমাদের প্রতি বছর জার্নাল পাবলিশ হয়। আমাদের এখন পর্যন্ত আমাদের যে জার্নালটি রয়েছে সেটি 5টি ভলিউম পাবলিশ হয়েছে। সো আমি যদি চিন্তা করি আপনি একটা মানসম্পন্ন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় পড়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু অলমোস্ট অর্ধেক খরচে, অর্থাৎ অন্য বিশ্ববিদ্যালয়ে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে খরচ তার প্রায় অর্ধেক খরচে আপনি পড়তে পারবেন। সো মাসে মাত্র 5,500 টাকা খরচ করে। সো এই যে সুযোগটি আপনাদের কাছে আমাদের আছে, আমি মানে মনে করি যারা ইন্টারমিডিয়েট এইবার যারা এইচএসসি 2020-এ পাশ করেছেন কিন্তু জিপিএ 5 পান নাই দুর্ভাগ্যজনকভাবে, আপনারা সময় নষ্ট না করে এখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে পারেন। এবং আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বনানীতে অবস্থিত, এবং গুলশান বনানীর মধ্যে যে কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ক্যাম্পাসটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সবুজ। আপনি এখানে আসলে বুঝবেন যে এখানে বিল্ডিং ছাড়াও ইউনিভার্সিটিতে অনেক কিছু থাকে। সো আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাবেন, দেখে যাবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন। এটাই আমার আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সো আপনাদের টেক্সটাইল এইচএসসি 2020-এ যারা পাশ করেছেন সবাইকে আমি আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আমন্ত্রণ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যে কমিউনিকেশন টিম যাদের মাধ্যমে আমরা এই ব্রডকাস্টটি করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আমাদের সবার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।